বেজে গেছে ভোটের দামামা, সেই সঙ্গে জোর কদমে চলছে ভোটের প্রচার এবং বাড়ছে সমর্থকদের উত্তেজনা। সেই তাগিদেই ভোটের প্রচারে এদিন আগরপাড়ার বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রাঙ্গণেই আমরা পেয়েছি কিছু স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় সমর্থকদের। আপনার এবার কি মনে হচ্ছে এই বছর কি হতে পারে? আমরা তো সব জায়গায় ঘুরে বেড়াই না, আমরা লোকালের মধ্যে যা দেখছি আমাদের এখানে যা জনজোয়ার তাতে এবার দিদিই থাকছে। আর আপনারা কি চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? না ঠিক আছে, যা আছে চলছে ঠিক আছে। এটাতেই খুশি আপনারা? আপনাদের মনে হচ্ছে কি আরো নতুন কিছু হওয়া উচিত? আরো হবে হয়তো, যদি আশা করে নতুন কিছু স্ট্র্যাটেজি আরো নতুন কিছু হবে। এরপরে যদি একই সরকার যদি আবার গঠন হয়, তারপরে আপনারা কি চাইছেন, নতুন ভাবে কি কি আপনাদের এক্সপেকটেশন সরকারের কাছ থেকে? নতুন ইন্সপেকশন যেটা আমাদের আছে, যেটা হচ্ছে স্থায়ী চাকরি হোক সবার, রাস্তাঘাট ভালো হোক, নারী সুরক্ষা যেরকম চলছে সেরকম যেন নারী সুরক্ষা দিতে পারে দিদি সবার জন্য, এটাই কি মনে হচ্ছে এই বছর কি হতে পারে? উন্নয়নের কি কি পরিবর্তন আসবে এরপরে যদি এই বছর একই সরকার থাকে? পানিহাটিতে প্রচুর উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, জল, কল, পুকুর বানানো প্রচুর কাজ হয়েছে পানিহাটিতে। আমরা পানিহাটিতে থাকি, পানিহাটিতে প্রচুর উন্নয়ন হয়, এটাই বলতে পারি, তাই বারবার দিই। ওই দিনই মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন বিধায়ক সুজিত বোস, অদিতি মুন্সি ও তাপস চ্যাটার্জির সমর্থনে বাগুইয়াটির আরেকটি সভায়, এবং আমরা পেয়েছিলাম সেখানকার কিছু স্থানীয় সমর্থকদের। শুনে নেব তাদের প্রতিক্রিয়া। আপনার কি মনে হচ্ছে এবার কি হতে পারে? ইকুয়েশন কি এই বছরের? ইকুয়েশন কিছু নেই, ইকুয়েশন একটাই, জয় বাংলা, আবার জিতবে বাংলা। কিরকম ভোট পাবে এবার? আবার বাংলায় ফিরে আসবে, চতুর্থবারের জন্য দিদি আবার বাংলার আসনে বসবে এবং প্রত্যেককে ভালোবেসে দিদি আবার এগিয়ে যাবে তার বাংলা মাকে নিয়ে। এখানে কোনো বাইরে থেকে আসা লোকেদের জায়গা নেই, আর ওই মূর্খ শুভেন্দুদেরও জায়গা নেই। শুভেন্দুরা যদি ভেবে থাকে দিদিকে নত করবে, ওরা দিদির কাছে অলরেডি নত হয়ে বসে আছে। যতই চেষ্টা করুক কোনো লাভ নেই, আবার দিদি আসছে এবং আমরা এখন থেকে বিজয় মিছিল করতে পারি, করছি না। একটা সব কিছুর তো সমীকরণ থাকে, ওই সমীকরণের জন্য 4 মের জন্য বসে আছি। 4 মের পর আমরা অবশ্যই একটা বিজয় মিছিল করব এবং দিদিকে ভালোবেসে আমরা আবার এগিয়ে যাব। আপনার মতে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য কি কি করেছে বা আর কত কি করতে পারে বলে আপনার মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া আমাদের বাংলায় আছেন, এটাই আমরা মহিলারা সুরক্ষিত, এটাই আমাদের মহিলাদের মনে হয় যে আমরা আছি। স্বাস্থ্যসাথীটা যখন ওই মহিলাদের নাম দিয়ে শুরু হয়, আমরা গর্বিত হয়ে যাই। যেখানে যে আগে মেয়েদের পিছনে ফেলে রাখতো পুরুষরা, এই পুরুষতান্ত্রিক সমাজে দিদি এনে দিয়েছে নবযুগ। মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। আপনি আমার ইন্টারভিউ দিচ্ছেন, আপনি একজন মহিলা, আপনাকেও কুর্নিশ জানাই। আর দিদি মহিলাদের জন্য যা যা করেছে, আগামী দিনে আরও অনেক কিছু করবেন, আর তার জন্যে কোনো কাউকে দাঁড়াতে হবে না, দিদি নিজেই করবেন। এবং দিদি যা যা দিয়েছেন তার জন্য দিদিকে শত কোটি প্রণাম সকল মহিলাদের পক্ষ থেকে। আজকে বিজেপির একটা সভা থেকে উঠে এসছে যে প্রধানমন্ত্রী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে নাকি পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয়। সেটার বিষয় নিয়ে আপনি কি বলতে চান? প্রধানমন্ত্রী কি বলছেন জানার দরকার নেই। প্রধানমন্ত্রী যদি বাংলার বিষয়ে ভাবতেন, প্রধানমন্ত্রী যদি বাংলাকে নিয়ে চিন্তা করতেন, একটা টাকা কখনো দিতেন না, আবাস যোজনা না 100 দিনের টাকা, কোনো কিছু দেননি। বাংলার জন্য তো উনি ভাবেনি না। ভোটে জেতার জন্য কেউ ভাবে? ওটা তো দিদি করে। দিদি জেতার জন্য নয়, দিদি সবাইকে দিয়ে করেন, দিদি চলেন একসাথে সবাইকে নিয়ে। আর বিজেপি কি বললো? ওসব আমরা বাংলার লোকরা ভাবি না, কারণ বাংলা চলছে বাংলার তালে। বাংলাকে কোনোদিন কোনো দিল্লি থেকে এসে কেউ নত করতে পারেনি, না আগে, না এখন, না আগামী দিনে। সুতরাং আমাদের ঘরের মেয়ে ঘরেই থাক, দিদি থাক, আমাদের অদিতি মুন্সিও থাক রাজারহাট গোপালপুরে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মিঠু ভট্টাচার্য, আমি 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার কাউন্সিলর CIC শ্রী সঞ্জয় দাস। থ্যাংক ইউ। ধন্যবাদ।
আপনাদের এবার কি মনে হচ্ছে কিরকম ভোটের রেজাল্ট হতে চলেছে? নমস্কার। ভোটের রেজাল্ট বলতে আপনারা আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাগুইটিতে, ওই সভায় ভিড় দেখে আপনারা এক কথা বুঝে নিতে পারেন যে ভোটের রেজাল্ট কি হতে চলেছে। কারণ বিজেপি সরকার যেভাবে হুমায়ুন কবিরের সাথে 1000 কোটি টাকা দিয়ে আতাত করে বাংলার মানুষকে একটা শ্রেণীকে খেপিয়ে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে চেষ্টা করেছিলেন, সেটা ওরা কখনো সফল হবেন না। কারণ বাংলার মানুষ বুঝে গেছেন আইএসএফ এবং হুমায়ুন কবির দুটোই বিজেপির বি টিম হিসেবে কাজ করছে পশ্চিমবাংলায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী না, উনি একটাই কথা, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মানুষকে ডেভেলপমেন্ট, মানুষের স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবসাথী, আপনার গ্রামগঞ্জে প্রত্যেকটা সেক্টরে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের হাতের ছোঁয়া মানুষের পরিবারে আছে, প্রত্যেকটা মানুষের পরিবারে। তাই বাংলার মানুষ বারবার প্রমাণ করেছেন ভোটাধিকারের মাধ্যমে যে পশ্চিমবাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কেউ নেই পশ্চিমবাংলায়। তাই আগামীতে 2026-এ আপনাকে একটা কথা বলে রাখি, বিজেপি নামক এই পরিযায়ী পাখিদেরকে বাংলার মানুষ উৎখাত করে গঙ্গার জলে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার 2026-এ বাংলার মসনদে বসাবে। এবং আজ তমলুকে নরেন্দ্র মোদী নিজে এসে বলেছেন যে টিএমসি গুন্ডাদের ঠেকা দাও, সেই জোরে টিএমসি ভোট পাচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? শুনে, গুন্ডাদের ঠিকাদার হচ্ছে ভারতবর্ষে একজন, সেটা হচ্ছে অমিত শাহ। যারা গুজরাট দাঙ্গার থেকে শুরু করে জেল খাটা আসামি, তারা এটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাইরের, আমাদের পশ্চিমবাংলার বাইরের লোকের সার্টিফিকেট আমরা নেব না। আমরা বাঙালি, বাংলা জাতি। আজকে একটা কথা ভাবুন তো, বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে দিল্লি, পাঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা সব জায়গায় বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে আজকে সাফার হতে হচ্ছে। কেন? বাংলা ভাষায় কথা বললে তো, বাংলা ভাষায় কথা বললে বহিরাগত। তাহলে এটাই বুঝে দেয়, ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে বিভিন্ন জাতির প্রজাতির মানুষ বাস করে, বিভিন্ন ভাষা শ্রেণীর লোক বাস করে, বিভিন্ন ধর্মের লোক বাস করে। সেখানে ভারতবর্ষ গণতান্ত্রিক, সব থেকে লার্জেস্ট গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ। সেখানে বিভিন্ন লোক বাস করবে, সেখানে সবার অধিকার আছে, সবার মত প্রকাশের অধিকার আছে। আপনি জোর করে কাউকে চাপিয়ে দিতে পারেন না। সেটা বিজেপি চেষ্টা করছে বাংলাতে এবার জোর করে চাপিয়ে দেওয়ার জন্য। আশা করে ওদের সে ছক কাজে আসবে না। বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ দেখতে পাবে মানুষ। দেখুন, একটা কথা বলি, নন্দীগ্রামে 2021 সালে লোডশেডিং করে মাত্র 1000 কিছু বেশি ভোটে জেতা হয়েছিল। আর ভবানীপুরে যারা স্বপ্ন দেখছে, আর মোদীবাবু যিনি বলছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার সংস্কৃতি এবং বাংলার কোনো কিছুই উনি বোঝেন না, বাংলার মানুষের ধারণা উনি কিছু বোঝেন না। 21 সালে বারে বারে ডেলি প্যাসেঞ্জারি করে ওনারা এসছিলেন, তো বাংলার মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছে। মেয়েরা কোথায় সুরক্ষিত বলুন? হাতরাসে সুরক্ষিত, উত্তরপ্রদেশের হাতরাসে সুরক্ষিত, গুজরাটে সুরক্ষিত, আরো অন্যান্য যে সমস্ত স্টেটগুলো বিজেপি শাসিত রাজ্যে সেখানে সুরক্ষিত। এখানে যথেষ্টই সুরক্ষিত মেয়েরা। তাই মহিলা ভোট, বিশেষ করে মেয়েদের ভোট 21 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বেশি সংখ্যক, মানে অর্থাৎ বেশি পার্সেন্টেজ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য জয় হচ্ছে। এর কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বলতে গেলে মানে সেই 1, 2, 3, 4 করে 1000 বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, আর তৃণমূল কংগ্রেস মানে মানুষের সাথে থাকা, পাশে থাকা। এবারে অবশ্যই আমরা 200-250 টাচ করতে পারি সারা রাজ্য জুড়ে। আর আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে অদিতি মুন্সি 30,000-এরও বেশি ভোটে জিতবে। বিকাশ নস্কর।
কলকাতা শহর আছে সব থেকে সুরক্ষিত জায়গা, সব থেকে সুরক্ষিত জায়গা। মেয়েরা আমরা চোখ বুঝে রাত্রির বেলাও বেরোতে পারি, দিনের বেলা কি সব জায়গায় বেরোতে পারি আমরা। আমাদের কোনো রকম ভয় নেই, আমাদের কোনো রকম ভয় নেই। আগে আপনারা প্রথমত ভাবুন যে গুজরাট, দিল্লি এগুলো থেকে মেয়েরা কি সুরক্ষিত? একদমই নয়। মেয়েরা আজকে সবসময়, মেয়েরা কলকাতাতে সবসময় সুরক্ষিত, পশ্চিমবঙ্গের মেয়েরা সবসময় সুরক্ষিত আর সবসময় সুরক্ষিত থাকবেও। আমরা খুব হ্যাপি, আমরা খুব হ্যাপি, আমরা কলকাতাতে খুব হ্যাপি। দিদির প্রেরণায় আমরা খুব খুশি। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প চালু করেছে, এখানে আপনারা কি রকম সুবিধা পাচ্ছেন? আমরা সব রকম সুবিধা পাচ্ছি, সব রকম লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, তারপরে হচ্ছে কন্যাশ্রী, যুবসাথী, সব কিছু পাচ্ছি। সব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সব সুরক্ষাই পাই। আজ প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ভবানীপুর থেকে আবার নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাঁটতে চলেছে, সেই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, প্রধানমন্ত্রী এর আগেও বলে গেছে বাংলাদেশে, এর আগের বিধানসভা নির্বাচনে আপনাদের যদি মনে থাকে 2021-এর নির্বাচনের সময় বলে গেছিলেন যে ইসবার 200 পার, এবং সেই 200 পারে এত জোর দিয়েছিলেন যে মানুষ সেই 200টা পুরো উল্টে দিয়েছে, উল্টে দিয়ে তাদেরকে ওই 70-77-এ আটকে দিয়েছে। তারপরেও তারা থাকেনি, বেশ কয়েকজন আবার উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিল তাদের বিধায়করা। এবারেও তাই হবে, তাদের এই সমস্ত ভোকাল টনিক কর্মীদের উজ্জীবিত করতে দেয়, কিন্তু বাস্তবে তার কোনো ভিত্তি নেই। একটা ভিত্তির ওপরে দাঁড়িয়ে কথা বলতে হয়, তো সেই ভিত্তিটা তাদের নেই, শুধুমাত্র হাওয়া গরম করা এটাই তাদের কাজ। বিজেপির জনভিত্তি নেই, এখানে তাদের কোনো নেতৃত্ব নেই, তারা শুধুমাত্র কিছু এজেন্সি দিয়ে পতাকা ফেস্টুন লাগায়, তৃণমূল আর সিপিএম এর লোকজনকে তারা ভোটে টিকিট দেয়। এবার বুঝতে পারছেন বিজেপির হাল এ রাজ্যে কিরকম। এছাড়াও নরেন্দ্র মোদী জানিয়েছেন যে এই রাজ্যে, মানে উনি সরাসরি বলেননি কিন্তু বলেছেন যে এই রাজ্যে ডাক্তাররা সেফ না, মহিলা ডাক্তাররা, যারা উকিল, মহিলা উকিলরাও সেফ না। তিনি এই বিষয়ে বিভিন্ন মন্তব্য দিয়েছেন, এই মন্তব্য শুনে আপনার কি মনে হয়, তিনি কতটা ঠিক? দেখুন, এনসিআরবি রিপোর্টে, এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড অফ ব্যুরো, সেই রিপোর্টে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই রিপোর্টে দেখবেন যে পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু ভালো, খারাপ নয়। নারী সুরক্ষার ক্ষেত্রে বিশেষ করে, হ্যাঁ, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু এমন নয় যে ডবল ইঞ্জিনের বিজেপি শাসিত রাজ্যে, আপনারা মণিপুর দেখুন, আপনারা দিল্লি দেখুন, আপনারা মধ্যপ্রদেশ দেখুন, যেখানে নারীদেরকে শ্লীলতাহানি করা হয়, ধর্ষণ করা হয়, আবার যারা করে তারা বিজেপি দলের নেতা। কুলদীপ সেঙ্গারের নাম আমি বলতে পারি, প্রধানমন্ত্রী গুরু যাকে বলা হয় সেই আশারাম বাবুর নাম বলতে পারি, রাম রহিমের নাম বলতে পারি, তারপরে ওই যে রেভান্না বলে যে প্রচুর মহিলাদের বলাৎকার করেছে। আমরা বারবার এই ধরনের জিনিস দেখেছি বিজেপি নেতাদের কাছ থেকে। এবং বিজেপি দলের অ্যাপ্রোচটা কীরকম আপনাদেরকে বলি, এই সমস্ত কুলদীপ সেঙ্গারকে জামিন দেওয়ার জন্য ওখানকার হাইকোর্টকে এমনভাবে প্রভাবিত করেছিল, হাইকোর্ট তাদের জামিন দিয়েছিল। প্রোটেস্ট করেছে বলে, যারা প্রোটেস্ট করেছে, যারা ভুক্তভোগী, ভিকটিম, তাদের ওপরে টর্চার করেছিল, কিন্তু সুপ্রিম কোর্টে আবার তাদের জামিন খারিজ হয়। এইভাবেই বিজেপি নারী সুরক্ষা দেয় বিজেপি শাসিত রাজ্যগুলোকে। বুঝতেই পারছেন, কলকাতা বা বাংলায় কিন্তু এরকমটা হয় না। বাংলাতে ফাস্ট ট্র্যাক কোর্টে কিন্তু নারীদের বিচার হয়। বাংলাতে অভয়ার মতো অপরাধ ঘটে যাওয়ার পরে কিন্তু যে দোষ করা হয়, সিবিআই কিন্তু নতুন কোনো দোষী ধরতে পারে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের প্রশাসন সঠিক পথে আছে, সেটাই কিন্তু ব্যক্ত করে এই সমস্ত ঘটনা। আর এছাড়া উনি বলেছেন পশ্চিমবঙ্গ দুর্নীতির রাজ্য, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের একাধিক ক্যাবিনেট মিনিস্টারদের জেলে ভরেছে সিবিআই, ইডি দিয়ে। কারা? এই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি, বিজেপি সরকার। এবং আজ পর্যন্ত একজন মন্ত্রী, আপনারা বলতে পারেন পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেছে ইত্যাদি, আজ পর্যন্ত কোনো ঘটনাকে সিবিআই বা ইডি প্রমাণ করতে পেরেছে এই নেতা, এই মন্ত্রী পশ্চিমবঙ্গের এরা দোষী। আজ পর্যন্ত আদালতে দোষী সাব্যস্ত না হলে কাউকে অপরাধী বলা যায় না। ইতিমধ্যে আপনারা জানেন তিহার জেলে বন্দী ছিল অমিত শাহ, আজকে তিনি দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অমিত শাহ যদি জেলে বন্দী থাকার পরে দোষী না হয়ে থাকেন, তাহলে কি করে বাংলার একাধিক মন্ত্রীদের জেলে রাখার পরেও, প্রমাণ না হওয়ার পরেও তারা দোষী হয়ে যায়? এই ঘটনা কিন্তু ব্যক্ত করে কেন্দ্রের প্রতিহিংসা পরায়ণ রাজনীতিকে। ক্যামেরায় তিশা ভাদুরীর সাথে স্পন্দন কুমার পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। মা
There's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।